প্রিয় শিক্ষার্থী, আমরা পড়ছিলাম রুই মাছ। এই ক্লাসে আমরা আলোচনা করব রুই মাছের দৈহিক গঠন সম্পর্কে। তোমরা খেয়াল করো, একটা রুই মাছের আমি চিত্র এঁকেছি, এর দেহটা কিভাবে গঠিত, এর দেহের সকল ইনফরমেশনগুলো আমরা যতটুকু সিলেবাসে আছে ভালো করে বুঝবো। প্রথমে আমরা জেনে নিব রুই মাছের দৈর্ঘ্য সম্পর্কে এবং রুই মাছের ভর সম্পর্কে। তো রুই মাছের দৈর্ঘ্য এবং ভরের বিষয়ে নানান ইনফরমেশন আছে, আমরা একটু বেসে কুসে যেগুলো আমাদের একদম পড়া উচিত সেগুলো জেনে নেব। তোমরা মনে রাখবে রুই মাছ আসলে দুই রকম হয়, একগুলো হচ্ছে আমাদের পুকুরে চাষ করা রুই মাছ, আরেকগুলো নদীতে জন্মানো রুই মাছ। আর দুই রকম রুই মাছের কিন্তু দেহের দৈর্ঘ্য এবং ভরের মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে। আমাদের পুকুরে চাষ করা রুই মাছগুলো অত বড় হয় না, কিন্তু নদীতে যে রুই মাছগুলো প্রাকৃতিকভাবে হয় সেগুলো অনেক লম্বা হয়ে যেতে পারে, অনেক ভারী হয়ে যেতে পারে, তাদের ভর এবং দৈর্ঘ্য অনেক বেশি হতে পারে। একটু তোমরা দেখে নাও বিষয়টা, খেয়াল করো। আমরা যেগুলা পুকুরে চাষ করি তার হিসেবটা আগে আমি একটু বলে নিই। পুকুরে চাষ করা আমাদের রুই মাছগুলো মোটামুটি এক থেকে আমাদের 1.5 ফুট পর্যন্ত হতে পারে। পুকুরে চাষ করা রুই মাছগুলো 1 থেকে 1.5 ফুট হতে পারে। তাদের ভর হতে পারে, আমাদের গাজী আজমল স্যারের বইয়ের মতে তাদের ভর হতে পারে মোটামুটি 700 থেকে 800 গ্রাম। 700 থেকে 800 গ্রাম, এটা হচ্ছে আমাদের পুকুরে যে রুই মাছগুলো হয় তাদের হিসেব। কিন্তু কিছু রুই মাছ যারা নদীতে পাওয়া যায় তাদের হিসেবটা অনেক বেশি। দেখো, খেয়াল করো, নদীতে যে রুই মাছগুলো জন্মায় তারা 1 মিটারের চেয়েও বেশি হয়ে যেতে পারে। 1 মিটার মানে মোটামুটি 3 ফুটের চেয়ে একটু বেশি। তাহলে নদীতে জন্মানো রুই মাছগুলো 3 ফুটের কাছে হতে পারে এবং তার ভর হয়ে যেতে পারে মোটামুটি 20 থেকে 25 কেজি। এটা তোমরা আব্দুল আলিম স্যারের বই ইনফরমেশনটা পাবে মোটামুটি। তোমরা এটা মনে রেখো। তাহলে নদীতে জন্মানো রুই মাছ অনেক বড় বড় হয়। তোমরা তাহলে বাজারে গিয়ে যদি দেখো বিশাল একটা রুই মাছ, তুমি নিশ্চিত থাকবে ওটা কিন্তু নদীর রুই মাছ। নদীর রুই মাছগুলো বেশি বড় বড় হয়। তো যাই হোক, তার দেহের যে দৈর্ঘ্য এবং ভরের বিষয়টা আমরা ভালো করে মোটামুটি বুঝছি। তোমরা একটা নদীর নাম মনে রাখবে, হালদা নদী। এই হালদা নদীর মধ্যে যে রুই মাছের পোনাগুলো পাওয়া যায়, সেই পোনাগুলো থেকে যেই বাচ্চাগুলো এবং পূর্ণবয়স্ক রুই মাছ তৈরি হয় তারা কিন্তু বেশি বড় হয়। সাধারণ আমাদের হ্যাচারির পোনার রুই মাছ কখনোই এত বড় হওয়া সম্ভব না। এবার চলো রুই মাছের যে দেহের আকৃতিটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। রুই মাছের দেহের আকৃতিটা কেমন তোমরা একটু খেয়াল করো তো। আচ্ছা, আমি এগুলো একটু মিশিয়ে দিই। রুই মাছের দেহের আকৃতিটা অনেকটা দেখো এরকম, অনেকটা এরকম রুই মাছের দেহের আকৃতি। এই জিনিসটা ভালো করে মাথায় রেখো। কোনো জিনিসের আকৃতি যদি এরকম হয়, দুই প্রান্ত সরু আর মাঝখানটা অনেক মোটা, তাহলে সেই আকৃতিটাকে বলা হয় মাকু আকৃতির। ইংরেজিতে বলা হয় স্পিন্ডল আকৃতির। তাহলে রুই মাছের আকৃতিটা কেমন? মাকু বা স্পিন্ডল। মাকু জিনিসটা তোমাদের চেনা লাগতে পারে। আমরা কোষ বিভাজন অধ্যায়ে কিন্তু মাকু যন্ত্র বলে একটা জিনিস দেখেছিলাম, যেখানে ক্রোমোজোমগুলোকে যেটা বিভাজনে আসলে হেল্প করে। তো যাই হোক, রুই মাছের আকৃতিটা কিন্তু অনেকটা মাকু আকৃতির। এবার দেখো রুই মাছের যে দেহের দৈর্ঘ্য প্রস্থ, এগুলো একটু বোঝার চেষ্টা করি। এই যে লম্বালম্বি, এই বিষয়টা হচ্ছে রুই মাছের দেহের দৈর্ঘ্য। একটু আগে দৈর্ঘ্যের হিসেব শুনেছি, দৈর্ঘ্য অনেক বেশি হয় রুই মাছের। এই জিনিসটা দেখো, এটা হচ্ছে রুই মাছের উচ্চতা। এটা হচ্ছে রুই মাছের উচ্চতা। এখন রুই মাছের আরও একটা জিনিস আছে যেটা তোমাদের বুঝতে হবে। একটা রুই মাছ যদি এরকম লম্বা হয়, এরকম যদি উঁচু হয়, তাহলে রুই মাছের কিন্তু একটা প্রস্থও থাকে। রুই মাছের প্রস্থের বিষয়টা বোঝাতে তোমাদের রুই মাছের একটা পিস দেখাই, তোমরা খেয়াল করো। রুই মাছের তো আমরা অনেক পিস দেখেছি, আমরা খেয়েছি। এটা যদি একটা রুই মাছের পিস হয়, এটা যদি একটা রুই মাছের পিস হয়, এটা হচ্ছে পেটের ছিদ্রটা, যাই হোক, এটা একটা রুই মাছের পিস মনে করো, এটা হচ্ছে তার হাড্ডি। তো এখন রুই মাছের এই জিনিসটা আমরা পাচ্ছি লম্বালম্বি যেটা, এটাই হচ্ছে রুই মাছের উচ্চতা। দৈর্ঘ্য এখানে দেখা যাবে না পিসের বেলায়। আর এই যে পিসের এপাশ বরাবর যে জিনিসটা আছে সেটা হচ্ছে রুই মাছের প্রস্থ। তাহলে তোমরা আরেকবার বিষয়টা চিন্তা করো। রুই মাছ দৈর্ঘ্য অনেক বড়, উচ্চতাও বেশ ভালো, কিন্তু প্রস্থটা দেখো অত্যন্ত কম। প্রস্থ কিন্তু খুব বেশি না, অল্প। এটা দৈর্ঘ্য, এটা উচ্চতা, প্রস্থ কিন্তু খুব কম। যদি আমরা এগুলোকে একটু সাজাই, রুই মাছের সবচেয়ে বেশি হবে, দেখো রুই মাছের যদি সব কিছু হিসেবগুলোকে সাজায়, রুই মাছের সবচেয়ে বেশি হবে তার দৈর্ঘ্য, তার চেয়ে ছোট হবে তার উচ্চতা, তার চেয়ে ছোট হবে তার প্রস্থ। তাহলে রুই মাছের প্রস্থটা অনেক কিন্তু কম, রুই মাছের প্রস্থটা অনেক কম, সবচেয়ে বেশি হচ্ছে তার দৈর্ঘ্য। দেখো এদের শরীরের মধ্যে দৈর্ঘ্যটা অনেক বেশি, প্রস্থটা খুব কম হওয়ার কারণে স্রোতের ভেতর দিয়ে খুব সহজে এরা যেতে পারে। এই জন্য এদের একটা সুন্দর নাম দেওয়া হয়েছে। এদেরকে বলা হয়, এদের শরীরের শেপটাকে বলা হয় স্ট্রিম লাইনড।
রুই মাছের শরীরের শেপটাকে বলা হয় স্টিম লাইন। খেয়াল করো, স্টিম মানে হচ্ছে বাষ্প, আর লাইন মানে হচ্ছে রেখা। শরীরটা বাষ্প রেখার মতো করে বের হয়ে যায়। বাষ্প যেমন খুব সহজেই কোনো কিছু ভেদ করে বের হয়ে যেতে পারে, ঠিক তেমনই এদের শরীরটাও পানির স্রোত, পানির বাধাটাকে খুব সহজে মোকাবেলা করে খুব সহজে বের হয়ে যেতে পারে। এই জন্য এদের শরীরটাকে বলা হয় স্টিম লাইন। তোমাদের সিকিউয়ে আসতে পারে ক্ষমার্কের প্রশ্নতে যে রুই মাছের শরীরটাকে স্টিম লাইন বলা হয় কেন। তোমরা এভাবে লিখবে যে রুই মাছের দৈর্ঘ্য অনেক বেশি, উচ্চতা বেশি, কিন্তু প্রস্থ কম হবার কারণে তারা পানিতে কোনো বাধাপ্রাপ্ত হয় না, পানির স্রোতকে ভেদ করে খুব সহজে তারা যেতে পারে, এই জন্য তাদেরকে বলা যেতে পারে স্টিম লাইন। তোমরা লক্ষ্য করো রুই মাছের এই পুরো শরীরটাকে 3টা ভাগে ভাগ করা হয়। খেয়াল করো, এই যেটা হলো মুখ, মুখ থেকে শুরু করে কানকো পর্যন্ত, এটা হলো মুখ, মুখ থেকে শুরু করে এই যে কানকো পর্যন্ত এই এরিয়াটুকু, এটুকুকে বলা হয় মাথা, রুই মাছের মাথা। তারপরে দেখো এই কানকো থেকে শুরু করে এই জায়গাতে, আসলে এই পাখনাটার নাম আসলে শ্রোণী পাখনা। শ্রোণী পাখনার ভেতরে একটা ছোট্ট ছিদ্র থাকে যার নাম হলো পায়ুছিদ্র। কানকো থেকে শুরু করে এই পায়ুছিদ্র পর্যন্ত এই এরিয়া, জাস্ট এইটুকু এরিয়া, এইটুকু এরিয়া, এইটুকু এরিয়াটাকে বলা হয় দেহকাণ্ড। আর বাদ বাকি যা কিছু আছে পুরোটাকে বলা হয় লেজ। মাথাকে ইংরেজিতে বলা যেতে পারে হেড, দেহকাণ্ডকে ইংরেজিতে বলা যেতে পারে ট্রাঙ্ক, এবং লেজকে ইংরেজিতে বলা যেতে পারে টেইল। তো মজার বিষয় হচ্ছে এই জায়গাতে তোমাদের অনেক বড় একটা কনফিউশন হয়ে যেতে পারে, সেটা হচ্ছে অনেকে মনে করে যে রুই মাছের লেজ মনে হয় এইটুকু অংশ, বা আমরা যারা প্র্যাকটিক্যালি মাছ খেয়েছি, আমরা যারা মাছ কেটেছি, আমরা মনে করি লেজ মনে হয় এইটুকু জায়গা। না, লেজ দেখো বিশাল বড় এরিয়া, তার পায়ুছিদ্র থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু আছে সবটুকুই তার লেজ। এখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু আছে সবটাই লেজ। কানকো থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত এইটুকু হচ্ছে দেহকাণ্ড, আর সামনে থেকে শুরু করে কানকো পর্যন্ত এইটুকু জায়গা হচ্ছে রুই মাছের মাথা। এই হচ্ছে রুই মাছের শরীরের মধ্যে 3টা অংশ, প্রথমটুকু মাথা, তারপরে দেহকাণ্ড বা ট্রাঙ্ক, তারপরে হচ্ছে লেজ বা টেইল। লক্ষ্য করো, এবার আমরা আলোচনা করব রুই মাছের দেহের শুধু মাথা অংশটা। মাথা অংশটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। এটা আলোচনা করার জন্য আমি আরেকটা চিত্র এঁকেছি। এই জিনিসটা কি, আসলে একটা রুই মাছকে তুমি যদি উপরের দিক থেকে দেখো কেমন দেখাবে, মাথাটাকে কেমন দেখাবে, সেটা এঁকেছি। এই চিত্র দিয়ে আসলে রুই মাছের মাথার বিভিন্ন অংশগুলোকে বোঝাটা আমাদের জন্য সহজ হবে। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুই মাছের মাথা। রুই মাছের মাথার সবচেয়ে সামনে তার মুখ অবস্থিত, তার দেহের সবচেয়ে সামনে, এই যে মাথার সামনে, এখানে তার মুখ অবস্থিত। মুখের মধ্যে ঠোঁট আছে, আমাদের মুখের মধ্যে যেমন নাক আছে, চোখ আছে, ঠোঁট আছে, গাল আছে, তার মুখের মধ্যেও কিন্তু সেম জিনিসগুলোই আছে, একটু অন্যরকম আকৃতির। তাহলে এই যে উপরের দিকে একটা ঠোঁট আমরা দেখতে পাচ্ছি, এটা মনে করো নিচের দিকের আরেকটা ঠোঁট, তার এখানে 2টা ঠোঁট বিদ্যমান। আর এই জায়গাতে যে ছিদ্রটা আমরা দেখতে পাচ্ছি, এটাই মনে করো তার মুখছিদ্র। তার মুখছিদ্রটা আমরা বুঝলাম। বইয়ে তোমাদের মুখছিদ্রের বিষয়ে একটা কথা বলা হয়েছে, মুখছিদ্রটা অনেকটা নাকি অর্ধচন্দ্রাকৃতির। অর্ধচন্দ্রাকৃতির নাম শুনে তোমরা বুঝতে পারছো যে একটা চাঁদকে অর্ধেক, বা অর্ধেক চাঁদকে যেমন দেখায়, অর্ধেক চাঁদকে অনেকটা এরকম দেখায়, এরকম নাকি তার মুখের স্ট্রাকচারটা। আরেকটা কথা বলা হয়েছে, তার মুখটা হচ্ছে আড়াআড়িভাবে অবস্থান করে। দেখো আড়াআড়িভাবে বা প্রস্থ বরাবর তার মুখটা কিন্তু অবস্থান করছে। তার যে ঠোঁটগুলো আছে, ঠোঁটগুলো কিন্তু খুব মোটা এবং ঝালরের মতো, অর্থাৎ ঠোঁটগুলো কিন্তু তার বেশ মোটা, শক্ত ঠোঁট। তো যাই হোক, ঠোঁট নিয়ে আমাদের তেমন কিছু পড়ার নাই। আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তার উপরের দিকের যে ঠোঁটটা। দেখো একটা রুই মাছের যে উপরের ঠোঁটটা আছে, এই যে উপরের ঠোঁটটা কিন্তু নিচের ঠোঁটের একটু বেশি উঁচুতে এসে ঝুলে অবস্থান করছে। তার উপরের ঠোঁটটা নিচের ঠোঁটের উপরে কিন্তু একটু ঝুলে অবস্থান করছে। এই ঠোঁটটাকে আমরা বলবো হচ্ছে, এই ঝুলন্ত উপরের দিকে বর্ধিত অংশটাকে বলবো আমরা তুণ্ড, ইংরেজিতে বলা হয় স্মাউট। তুণ্ড বা স্মাউট। তাহলে তুণ্ড বা স্মাউট শব্দটা দেখলে অনেকে বোঝো না, কিন্তু তোমরা প্রত্যেকেই তুণ্ড বা স্মাউট দেখেছো। হাতির যে সুরটা আমরা দেখি ওটাও কিন্তু তুণ্ড বা স্মাউট, ওর শরীরের কিন্তু উপরের ঠোঁট, মানে হাতির যে সুরটা সেটা কিন্তু তার উপরের ঠোঁটেরই বর্ধিত অংশ। চিন্তা করো, তার নিচের ঠোঁট কিন্তু আছে নিচে, উপরের ঠোঁট কিন্তু নাই, উপরের ঠোঁটটাই কিন্তু তার হচ্ছে তুণ্ড বা স্মাউট। তুণ্ডের এই যে ছিদ্রের ভেতরে এখানে কিন্তু তার নাকের ফুটা থাকে, হাতিরও কিন্তু তার তুণ্ডতে নাকের ফুটা থাকে। তো যাই হোক, রুই মাছের এই যে দেখো স্মাউট বা তুণ্ডর এই জায়গাতে 2টা নাকের ছিদ্র আমরা দেখতে পাচ্ছি। নাকের ছিদ্রকে আমরা বাংলা ভাষায় সহজে নাসারন্ধ্রও বলতে পারি।
এখন এর নাসারন্ধ্রের বিষয়ে বেশ কিছু খুবই মজার ইনফরমেশন আছে। আমরা আমাদের নাক দিয়ে কী করি বলো? আমরা আমাদের নাক দিয়ে গন্ধ নেই। গন্ধ কোত্থেকে নেই? বাতাস থেকে নেই। বাতাসেই তো গন্ধগুলা ঘুরে বেড়ায়। তো এরা তো থাকে পানিতে, এরা কিভাবে গন্ধ নেবে? পানিতে কি কোনো গন্ধ ঘুরে বেড়ায় না। এরা কিভাবে তাহলে পানি থেকে গন্ধটাকে গ্রহণ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এরা আসলে গন্ধ পায় না সেভাবে, কিন্তু এরা একটা অন্য প্রসেস অ্যাপ্লাই করে নাকের মাধ্যমে। এই নাসারন্ধ্রের মাধ্যমে তারা কি করে দেখো, কোনো খাবার যদি খাদ্যবস্তু, রুই মাছের যেটা খাদ্যবস্তু সেটা যদি পানিতে ঘুরে বেড়ায়, সাঁতার কেটে বেড়ায় বা তার সামনে দিয়ে ভেসে যায়, কোনো খাদ্যবস্তু থেকে দু একটা প্রোটিনের অণু ছুটে চলে আসে। একটা রুই মাছের সামনে দিয়ে খাদ্য চলে গেল, সেই খাদ্যবস্তু থেকে একটু প্রোটিনের টুকরা ছুটে চলে আসে বা কোনো পদার্থ ছুটে চলে আসে। সেই ছুটে চলে আসা ক্ষুদ্র পদার্থটা তার নাকের কাছে আসলেই সে পদার্থটার গুণাগুণ বুঝতে পেরে সে খাবারের অস্তিত্ব টের পায়। অর্থাৎ আমাদের মতো করে গন্ধ পায় না তারা, আমাদের মতো গন্ধের অণু তারা নাক দিয়ে গ্রহণ করে না, বরং পানিতে ভেসে বেড়া বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থকে সে নাকের মধ্যে নিয়ে আসলে গন্ধ পায় না, কিন্তু একটা পদার্থের উপস্থিতি সে টের পায়। এটাই হচ্ছে তার নাকের কাজ। আরেকটা বিষয় দেখো, নাক থেকে যখনই আমরা পেছনে চলে যাব, এখানে দেখব কি রুই মাছের চোখ বিদ্যমান। এই যে চোখ, একটা চোখ, এই যে একটা চোখ, এটা হচ্ছে রুই মাছের চোখ। চোখের জন্য দু একটা ইনফরমেশন আমরা পড়ব। সেটা হচ্ছে আমাদের চোখ কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্যমূলক চোখ। দেখো তোমার চোখের উপরে যেন ধুলাবালি না পড়ে, তাহলে আমাদের চোখের উপরে কিন্তু পাতা আছে। হুট করে ধুলাবালি আসার চেষ্টা করলে দেখবো আমরা পট করে চোখটাকে বন্ধ করে ফেলতে পারি। চোখের উপরে আমাদের পাতা আছে। তো রুই মাছ তো আসলে ধুলাবালিতে থাকার কোনো চান্স নাই, রুই মাছ তো থাকে আসলে জলের মধ্যে। তার চোখেও তাহলে ধুলাবালিও পড়ার কোনো সম্ভাবনা নাই, এই জন্য তার চোখের উপরে কোনো পাতা নাই। তোমরা মনে রাখবে, রুই মাছের চোখের উপরে কোনো পাতা নাই, তবে একটা এক্সট্রা আবরণ থাকে। এই আবরণগুলো তার চোখটাকে বেশি প্রোটেক্ট করে। রুই মাছ আসলে এভাবে দেখতে পায়। চোখ নিয়ে আমাদের তেমন কিছু পড়তে হবে না। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুই মাছের মুখের নিচের দিকে দেখো, এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে উপরের চোয়াল থেকে দুটা দাঁড়ের মতো অংশ বের হয়ে আসে। রুই মাছের উপরের চোয়াল থেকে দুটা ছোট ছোট দাঁড়ের মতো অংশ বের হয়ে আসে, দুপাশ থেকে দুইটা। এই জিনিসগুলোকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। এই জিনিসটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। তাহলে রুই মাছের উপরের দিক থেকে, উপরের চোয়াল থেকে, আমরা জানি ম্যাক্সিলা মানে হলো উপরের চোয়াল, উপরের চোয়াল থেকে যে দুটো দাড়ি বের হয়ে আসে তাদের নামে হলো ম্যাক্সিলারি বারবেল। ম্যাক্সিলারি শব্দটার মানেই হচ্ছে উপরের চোয়াল, আর বারবেল শব্দটা কোত্থেকে এসছে? বিয়ার্ড থেকে এসছে। বিয়ার্ড মানে আমরা সবাই জানি দাড়ি। তাহলে তার এরকম দুইটা দাড়ি বিদ্যমান যাদের নাম হলো ম্যাক্সিলারি বারবেল। এই ম্যাক্সিলারি বারবেলের কাজ কি? এই ম্যাক্সিলারি বারবেল দিয়েও কিন্তু তারা পানির গুণাগুণ বুঝতে পারে, পানির মধ্যে কোনো খাদ্যবস্তুর তারা অস্তিত্ব বুঝতে পারে, পানির মধ্যে বিভিন্ন রকম তারা অনুভূতি তারা এই ম্যাক্সিলারি বারবেল দিয়ে গ্রহণ করতে পারে। আমরা রুই মাছের মাথার মোটামুটি সব কিছু পড়ে ফেলেছি, আর একটা টপিক পড়াটা আমাদের বাকি আছে, সেই বিষয়টা তোমরা একটু খেয়াল করো। তোমরা সবাই জানো এটা রুই মাছের মাথার এই অংশটাকে বলা হয় কানকো, এই পার্টটুকুকে বলা হয় কানকো। কানকো তার ফুলকাকে ঢেকে রাখে। এখানে তার ফুলকা থাকে, এক পাশে 4টা করে মোট 8টা ফুলকা থাকে। এখানে মনে করো 4টা ফুলকা আছে, অপোজিট দিকে আরও 4টা ফুলকা আছে। দুপাশে ফুলকাগুলোকে ঢেকে রেখেছে কোন আবরণটা? এই আবরণটা, যার নাম হলো কানকো। কানকোর সামনের দিক দিয়ে দেখো, এটা যদি কানকো হয়, এই জিনিসটা যদি কানকো হয়, কানকোর সামনের দিক দিয়ে একটা সরু মাংসপিণ্ড, পাতলা একটা মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ডটাকে বলা হচ্ছে ব্রঙ্কিওস্টেগাল ঝিল্লি। ব্রঙ্কিওস্টেগাল মেমব্রেন, মেমব্রেন মানেই ঝিল্লি আমরা জানি। ব্রঙ্কিওস্টেগাল মেমব্রেন, এই কথাটার মানে কি? মেমব্রেন মানে আবরণ, আমরা জানি মেমব্রেন মানে হচ্ছে আবরণ। ব্রঙ্কিও মানে কি? ব্রঙ্কিও মানে আসলে ফুসফুস বোঝায়। তো রুই মাছের তো ফুসফুস নাই, এই জায়গাতে আছে ফুলকা। স্টেগাল মানেও কিন্তু আবার আবরণ। তো মোট কথায় রুই মাছের ফুলকার উপরে যে আবরণটা বিদ্যমান তাকেই বলা হচ্ছে কি? ব্রঙ্কিওস্টেগাল মেমব্রেন। আসলে ফুলকার উপরে আছে তার কানকো, কানকোর সামনের দিকের যে পাতলা মাংসপিণ্ডটা আছে সেটাকেই কিন্তু বলা হচ্ছে ব্রঙ্কিওস্টেগাল মেমব্রেন। তো এটাকে কেন ফুলকার আবরণ বলা হচ্ছে? ফুলকাকে তো ঢেকে রেখেছে কানকো, ফুলকাকে ঢেকে রেখেছে কানকো, কিন্তু কানকোটা তো একটা শক্ত অংশ, সে তো খুব বেশি জয়েন্টেড অবস্থায় থাকতে পারবে না। কানকোকে বেশি বেশি শরীরের সঙ্গে আটকায় রাখতে এই ব্রঙ্কিওস্টেগাল ঝিল্লিটা কাজ করে। তোমরা যদি রুই মাছ কাটতে দেখো তাহলে দেখবে রুই মাছের কানকোর সামনে খুব পাতলা একটা মাংসপিণ্ড, এই আবরণটা ফুলকাকে একদম পারফেক্টলি প্রোটেক্টেড রাখার চেষ্টা করে। তো এটাই হচ্ছে তার মাথার শেষ প্রান্ত। আমরা মোটামুটি মাথার যা যা আলোচনা ছিল সবটুকুই বুঝে ফেলেছি।
এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম রুই মাছের মাথার বিষয়ে, রুই মাছের মস্তক পড়ছিলাম। এবার আমরা আলোচনা করব রুই মাছের দেহর বিষয়ে। এই যে দেখো, কানকো থেকে শুরু করে পায়োছিদ্র পর্যন্ত এই জায়গাটুকুকেই বলা হয় কিন্তু রুই মাছের দেহ। তবে রুই মাছের দেহ পড়ার সাথে সাথে আমরা আরও বেশ কিছু জিনিসপত্র এখানে পড়ে নিব। সবাই ভালো করে খেয়াল করো, তার কানকোয়ের পর থেকে তার লেজ পর্যন্ত একটা লম্বা কিন্তু দেহের মাঝখান দিয়ে রেখা বিদ্যমান। তাহলে রুই মাছের কানকো থেকে তার লেজ পর্যন্ত দেহের মাঝখান দিয়ে একটা লম্বা রেখা বিদ্যমান। দেহের মধ্যে আসলে এই রেখাটা থাকছে, এই রেখাটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে পার্শ্বরেখা। খুব ইম্পর্টেন্ট এটা একটা কথা, পার্শ্বরেখা। ইংরেজিতে বললে ল্যাটেরাল লাইন। ল্যাটেরাল মানে পার্শ্ব, লাইন মানে রেখা। এটার আসলে ইংরেজি বাংলা একই রকমই কথা বোঝাচ্ছে। যাই হোক, খুব সিম্পল একটা বিষয়। পার্শ্বরেখা কাকে বলে তোমাকে সংজ্ঞায় আসতে পারে। আমরা পার্শ্বরেখার বিষয়গুলো একটু ভালো করে বুঝে নিই, যাতে করে আমরা সংজ্ঞাটা লিখতে পারি। ক্ষমার্কের প্রশ্ন আসলেও যেন আমরা এখান থেকে সলভ করতে পারি। একটু ভালো করে বোঝো। দেখো, এই পার্শ্বরেখাটা কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাই না, কারণ এই জিনিসটা আইস দ্বারা কিন্তু আবৃত থাকে। রুই মাছের পার্শ্বরেখা চোখ দিয়ে দেখা যায় না, কারণ উপরে উপরে আইসগুলো থাকে। তুমি যদি আইস খুলে গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে দেখবে যে এই রেখা বরাবর এই জায়গাটা কিন্তু একটু গর্ত সংবলিত, অর্থাৎ এই জায়গাটা একটু খাদ। এটা কিন্তু উঁচু না। এই পার্শ্বরেখাটা একটা খাদ পাবো। এই খাদের মধ্যে নানান কোষ আছে, যে কোষগুলো খুবই বেশি সেন্সরি, তারা পানির নানান গুণাগুণ মাপতে পারে। পার্শ্বরেখার ভেতরে কিছু খাদ বিদ্যমান, কিছু গর্ত বিদ্যমান। এই গর্তগুলোর মধ্যে নানান সংবেদী কোষ বিদ্যমান, আর এই সংবেদী কোষগুলো পানির নানান গুণাগুণ মাপতে পারে। পানির কি কি গুণাগুণ মাপতে পারে আমি যদি লিখি, দেখো, এরা পানির চাপ মাপতে পারে। অর্থাৎ এই মুহূর্তে তারা যে অবস্থায় পানির যে জায়গাতে থাকছে, সেই জায়গাতে পানির চাপ কতটুকু সেটা মাপতে পারে। আমরা ফিজিক্সে সবাই পড়েছি যে পানির উপরের দিকে পানির চাপ কম থাকে, যত উচ্চতা আস্তে আস্তে নিচের দিকে বাড়ে তত কিন্তু পানির চাপটা বাড়ে। ওরা তো ওরকম আসলে স্কেল নিয়ে পুকুরের মধ্যে নামে না যে কোথায় পানির উচ্চতা কেমন। ওরা আসলে এই পার্শ্বরেখা দিয়ে পানির চাপ মাপে, আর এই চাপ মেপে তারা বুঝতে পারে যে আমি মনে হয় অনেক চাপে আছি, তার মানে আমি পানির তলদেশে আছি। এভাবে তারা কিন্তু পানির চাপ মেপে দেহের অবস্থানটা তারা বোঝার চেষ্টা করে। এছাড়াও তারা কি করে, পানির কম্পন বুঝতে পারে। পানির কম্পন তারা বুঝতে পারে। তুমি যদি পুকুরের উপরের দিকে সারফেসে একটা ঢিল দিয়ে দাও, পানি অল্প একটু কম্পন তৈরি হবে। সেই পানির কম্পনটাও কিন্তু তারা ফিল করতে পারে এই পার্শ্বরেখার যে সংবেদী কোষগুলো আছে তাদের মাধ্যমে। তারা পানির ঘনত্ব বুঝতে পারে। পার্শ্বরেখা দিয়ে তারা পানির ঘনত্ব বুঝতে পারে, অর্থাৎ পানিটার মধ্যে এখন কেমন ঘনত্ব বিদ্যমান। এছাড়াও পানির মধ্যে খাদ্যবস্তু, এনজাইমের উপস্থিতি, নানান বিষয় তারা এই পার্শ্বরেখা দিয়ে টের পায়। এখন মোট কথায় সবগুলো তথ্যকে সাজিয়ে যদি আমরা একটা সুন্দর সংজ্ঞা বের করি, পার্শ্বরেখা কাকে বলে, বিষয়টা এরকম করে বলা যায় যে রুই মাছের কানকো থেকে শুরু করে লেজ পর্যন্ত দেহের দুই পাশ দিয়ে যে খাদ সম্বলিত, যে গর্ত সম্বলিত রেখাটা পাওয়া যায়, যা আসলে পানির চাপ, পানির কম্পন, পানির ঘনত্ব মাপতে কাজ করে, সেই রেখাটাকে বলা হচ্ছে পার্শ্বরেখা বা ল্যাটেরাল লাইন। এখন দেখো, রুই মাছের ল্যাটেরাল লাইনের পর আমরা পড়ব হচ্ছে তার দেহের সব শেষের যে ছিদ্রটা আছে, এই যে ছিদ্রটা, যার নাম হচ্ছে আসলে পায়োছিদ্র। এই পায়োছিদ্রটা নিয়ে আমরা অল্প একটু আলোচনা করব। তোমরা সবাই খেয়াল করো, পায়োছিদ্র কিন্তু অবস্থান করছে তার এই পাখনার ভেতরে। দুটো পাখনা আছে, তো দুটো পাখনার ভেতরে এই পায়োছিদ্রটা থাকছে। পায়োছিদ্র অ্যাকচুয়ালি পায়োছিদ্র না, এখানে আসলে তিনটা ছিদ্র আছে। আমরা তাদেরকে সংক্ষেপে লিখতে পারি পা, জো, রে, এভাবে লিখতে পারি। পা থেকে হচ্ছে পায়ু, পা থেকে হচ্ছে পায়ু, জ থেকে হচ্ছে জনন, আর রে থেকে হচ্ছে রেচন। তো রুই মাছের এই পায়োছিদ্রের মধ্যে তিনটা ছিদ্র আছে, পায়োছিদ্রও আছে, জনন ছিদ্র আছে, রেচন ছিদ্র আছে। পায়োছিদ্র দিয়ে কি হবে? মলত্যাগ হবে, আমরা সবাই জানি। পায়োছিদ্র মলত্যাগের কাজ করে। জনন ছিদ্র মানে কি হবে? এই দিক দিয়ে তারা শুক্রাণু, ডিম্বাণু নির্গমন করবে। পুরুষ রুই মাছ যদি হয়, সেই দিক দিয়ে সে শুক্রাণু নিঃসরণ করবে। আর তাহলে আমি লিখি, জনন ছিদ্র দিয়ে তার শুক্রাণু, ডিম্বাণু নিঃসৃত হবে, শুক্রাণু, ডিম্বাণু নিঃসরণ হবে। রেচন ছিদ্র দিয়ে কি হবে? দেখো, আমরা মূত্র ত্যাগ করি, আমরা শরীরের নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ ত্যাগ করি। শরীর থেকে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ ত্যাগ করার পদ্ধতিটাকেই কিন্তু বলা হয় রেচন। তাহলে এই রেচন ছিদ্র দিয়ে তারা কি করবে? নাইট্রোজেন বর্জ্য ত্যাগ করবে, আমরা যেটা আসলে মূত্রত্যাগের মাধ্যমে করি। মোট কথায় আমাদের শরীরের মধ্যে মোটামুটি দুইটা ছিদ্র বিদ্যমান। তোমরা দেখো, আমাদের একটা ছিদ্র আছে, যে ছিদ্রটা আসলে একই সাথে আমাদের রেচন এবং জনন ছিদ্র হিসেবে কাজ করে, মানে আমাদের যৌনাঙ্গ। আমাদের যৌনাঙ্গ দিয়ে কিন্তু আমরা রেচনের পদার্থ বা মূত্র ত্যাগ করি, আবার সেটা আমাদের বাচ্চা উৎপাদনেও হেল্প করে, অর্থাৎ শুক্রাণু, ডিম্বাণু নিঃসরণ করতে পারে।
আবার আরেকটা ছিদ্র আছে যেটা হলো আমাদের পায়োছিদ্র, যে দিক দিয়ে আমরা মলত্যাগ করি, কিন্তু তাদের একটাই ছিদ্র, সেখানে একই সাথে তিনটা জিনিসপত্র কাজ করছে। এবার আমরা রুই মাছের শেষ প্রান্তে চলে এসেছি। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুই মাছের এই লেজ বা পুচ্ছ সম্পর্কে আমরা আলোচনা করব। পুচ্ছ থেকে একটা এমসিকিউ বারবার আসে, সেটা হচ্ছে তার লেজের তুমি শেপটা দেখো, এই যে লেজের এই মাথা আর এই মাথা মোটামুটি সমান। রুই মাছের লেজের দুই প্রান্ত মোটামুটি সমান হওয়ার কারণে রুই মাছের লেজটাকে কিন্তু বলা যায়, এই টাইপের লেজকে বলা হয় হোমো সার্কাল লেজ। খুব ভালো করে মনে রেখো, হোমো মানে হলো একই, সার্কাল মানে হলো লেজ। তার লেজের দুই মাথা একই রকম দেখতে, এই জন্য তার লেজটাকে বলা হয় হোমো সার্কাল লেজ। এটা খুব ভালো করে তোমরা মনে রেখো।